মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভায় স্নেহভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বাসাইল উপজেলা, বাসাইল পৌর এবং বাসাইলের বিভিন্ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত বাসাইলবাসী, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে? 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষক অনেকেই বক্তব্য রেখেছেন। যখন 71 সালের মার্চ মাসে অগ্নিঝরা আন্দোলনের সময় সমস্ত বাংলাদেশ অগ্নিগর্ভ ছিল, তখন বাংলাদেশের মানুষ দিক নির্দেশনা চেয়েছিল। দিক নির্দেশনা কে দেবেন? সকলের প্রত্যাশা ছিল ওই সময়ের রাজনৈতিক নেতৃত্ব দেবেন। অথচ বাংলাদেশকে হতাশ করে যিনি শীর্ষ নেতা ছিলেন, তিনি পাক বাহিনীর কাছে গ্রেপ্তার বরণ করলেন। আর যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ের নেতা ছিলেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সারা জাতি দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন, হতাশায় ভুগছেন, কি করবেন, করণীয় কিছুই বুঝতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে একজন মেজর হয়ে জাতির অনেক বড় রাজনৈতিক দায়িত্ব পালন করলেন, নিজের জীবন বিপন্ন করে, পরিবারের জীবন বিপন্ন করে তিনি মহান স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষণা দিলেন। ঘোষণা দিয়ে ক্ষান্ত হলেন না, চলে এলেন বৃহত্তর সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোতে। তখন বাংলাদেশের 13 জন আর্মি অফিসার নিয়ে একটি বৈঠক করলেন। ঐতিহাসিক সে বৈঠকে সভাপতিত্ব করলেন সিনিয়রিটির ভিত্তিতে যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তখনকার কর্নেল এবং পরবর্তী সময়ের জেনারেল এমএজি ওসমানী। এই 13 জন অফিসারের মধ্যে একজন ছিলেন বাঙালি, অর্থাৎ সিভিল অফিসার। তিনি ছিলেন হবিগঞ্জের মহকুমা কর্মকর্তা, অর্থাৎ আমরা যাকে এসডিও বলতাম। এই 13 জনের ঐতিহাসিক সভায় মাত্র 4টি সেক্টরে ভাগ হয়। পরবর্তী সময়ে এই 4টি সেক্টরকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং তখনই
মেজর জিয়াউর রহমান ভারতে না গিয়ে দেশের জেড ফোর্স গঠন করে মুক্তিযুদ্ধের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। তখন থেকে বাংলাদেশের যে কোনো সংকটে তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। যেমনি 9 মাস বুক চিতিয়ে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছিলেন, স্বাধীন করে তিনি সেনাবাহিনীতে ফেরত গিয়েছিলেন। তার জুনিয়র কর্মকর্তা KM শফিউল্লাহকে সেনা প্রধান করে মেজর জিয়াকে উপপ্রধান করা হয়েছিল, তিনি প্রতিবাদ করেন নাই। তিনি সেভাবেই দায়িত্ব পালন করেছেন। তারপর আমরা দেখেছি 73-এর রাজনৈতিক সংকট, 74-এর দুর্ভিক্ষ, 75-এ এই রাজনৈতিক সংকটে, এই দুর্ভিক্ষের মাঝেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল। এরপর আমরা দেখেছি ঘটনার পরম্পরায় 75-এর হত্যাকাণ্ড এবং তারপরই মেজর জিয়াকে, তখন তিনি মেজর জেনারেল হয়ে গেছেন, তাকে গ্রেফতার করা। তাকে গ্রেফতার করবার পর বাংলাদেশের সিপাহী জনতা ক্ষেপে উঠল এবং তারা একটি বিপ্লব ঘটিয়ে ফেলল। সেই বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হলেন এবং কয়েক মাসের মধ্যে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দেবার প্রক্রিয়া শুরু করলেন। আমরা দেখেছি, মিশরে দেখেছি, আরো অনেক পাকিস্তানে দেখেছি সামরিক আইন জারি করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে। কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি জেনারেল হয়েও সামরিক আইন জারি করেন নাই। পূর্বসূরীদের কাছ থেকে সামরিক আইনের আওতায় পড়ে নিজে যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন, তিনি প্রথমেই উদ্যোগ গ্রহণ করলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য এবং তার উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার হলো, পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং আজকে যে অনেক রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করছে, এটা তার উদ্যোগের ফসল। এবং সে সময় তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে, যে জাতীয়তাবাদী দল এই পর্যন্ত 6 বার নির্বাচনে জিতে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে। তাই সেই মহাপুরুষের আজকে স্মরণ সভা, সেই রাষ্ট্রপতি জিয়া যিনি দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে 3.5 বছরের মাথায় স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড় করিয়েছিলেন। আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে এমন সমৃদ্ধ করেছিলেন যে বাংলাদেশ থেকে চাল রপ্তানি শুরু হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে এমন সম্মানের জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন যে তাকে চায়না বিরচিত সম্বর্ধনা দিয়ে চায়নায় নিয়ে গিয়েছিলেন এবং চায়না থেকে একা ফেরত আসেনি, বাংলাদেশের স্বীকৃতি নিয়ে ফেরত এসেছিলেন। তিনি সৌদি আরবের সাথে বন্ধুত্ব করেছিলেন। সৌদি আরবে তার আমলেই
লক্ষ লক্ষ আমাদের যারা শ্রমিক তারা গিয়েছেন এবং সৌদি আরবে তিনি লক্ষ লক্ষ নিম গাছ দিয়ে সমস্ত আরাফাতের ময়দানকে সুজলা সুফলা করে তুলেছেন। আপনারা যারা হজ করতে যান তারা নিশ্চয়ই জানেন সেই গাছকে সৌদি আরবের মানুষ জিয়া গাছ বলে অভিহিত করেন, জিয়া গাছ। এভাবে তিনি ইরাক ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন। তিনি ইসলামী উম্মার নেতৃত্ব দিয়েছেন। তিনি কোরিয়াতে লোক পাঠিয়ে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরকে সমৃদ্ধ করেছেন। মহিলা বিষয়ক মন্ত্রণালয় করে নারীদের ক্ষমতায়ন করেছেন। বাংলাদেশ যখন দুর্ভিক্ষ পীড়িত, মানুষ এবং কুকুরে একসাথে খাবার খেত। মানুষ মারা গেলে ওই কলা পাতা দিয়ে দাফন করা হতো, কাফনের কাপড় পাওয়া যেত না। এখানে যারা বয়স্ক আছেন, সেই সময়ে যারা যুবক, তারা অনেকেই দেখেছেন, আমি নিজে দেখেছি। সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তরিত করবার জন্য কোরিয়াতে লোক পাঠিয়ে তিনি প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে সমৃদ্ধ করেছেন। তিনি এক পাখি 56 ডিসিমেলে ধান হতো 3 মণ। তিনি বাংলাদেশে ইরিগেশন এনে এক পাখি জমিতে 56 মণ, প্রতি ডিসিমেলে 1 মণ করে 56 মণ ধান উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশকে ধানের সমৃদ্ধ করেছেন। এভাবে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তিনি সমৃদ্ধ করেছেন। আজকে তার স্মরণ সভা, আজকে তার শাহাদাত বার্ষিকী। এই শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আমি আপনাদের একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মন্ত্রী করেছেন, মন্ত্রী হিসাবে আপনাদের সাথে কথা বলছি। ভালো লাগছে না। বলবেন যে কেন ভালো লাগছে না? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠান, মানে একটা অনুষ্ঠান করলাম, বছরে একটাবার অনুষ্ঠান করার দরকার, অনুষ্ঠান করলাম, সেরকম মনে হচ্ছে। অনুষ্ঠানের কোনো জৌলুস দেখতে পাচ্ছি না। ওইখানে চেয়ার খালি, কতগুলো জায়গা খালি। আমার বাসায় জিয়াউর রহমানের অনুসারী এই কজন আমি বিশ্বাস করি না। আমার দলের নেতাদের বলবো, এই আনুষ্ঠানিকতার জন্য না, জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন তাহলে বিএনপিকে ঐক্যবদ্ধ করেন, শক্তিশালী করেন, বিএনপির নেতৃত্বে বাসাইলকে আলোকিত করেন। মাত্র কদিন আগে আমি ইঞ্জিনিয়ারদের নিয়ে বসেছিলাম। 125টা রাস্তাঘাট, স্কুলের বাউন্ডারি, মসজিদের সংস্কার, মন্দিরের সংস্কার, কবরস্থানের সংস্কার, শ্মশানের সংস্কার, 135টি প্রজেক্ট দিয়েছি। এগুলো পর্যায়ক্রমে এই কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা সকলে যদি জিয়াউর রহমানকে লালন করি, ধারণ করি, তাহলে এই ধরনের উজ্জ্বলহীন অনুষ্ঠান হওয়ার কথা নয়। সারা বাসাইলকে ঐক্যবদ্ধ করুন নেতৃবৃন্দ। বাসাইলের সমস্ত ভালো মানুষগুলোকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ করুন। তাদেরকে না, যারা চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, থানার দালালি করবে, ইউএনও অফিসের দালালি করবে, তাদেরকে না, তাদেরকে ঝেড়ে ফেলে দিন। বাসাইলের ভালো মানুষদেরকে ঐক্যবদ্ধ করুন এবং খোঁজ করুন যে কোন অঞ্চলের কোন রাস্তাটি এখনো দেওয়া হয়নি, কোন এলাকার কোন মসজিদের কাজটি এখনো দেওয়া হয়নি, কোন মন্দিরের কাজটি দেওয়া হয়নি।
কোন কবরস্থান শ্মশানের কাজটি দেওয়া হয়নি, কোন স্কুলের বাউন্ডারি দেওয়া হয়নি, এগুলোকে খোঁজ করে অনতি বিলম্বে প্রকল্পে আপনারা ওগুলোকে একত্রিত করুন। আমি আপনাদেরকে বলেছি যে গত 54 বছরে যে কাজ হয়নি আমি ইনশাল্লাহ 5 বছরে করব। আমাকে তো সহযোগিতা করতে হবে, তাই না? আপনারা সমস্ত বাসাইলের সকল ভালো মানুষদেরকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ করুন। তাহলে এই ধরনের অনুষ্ঠানে এই ছোট জায়গায় জায়গা হবে না, ওই পেছনের বড় মাঠেও জায়গা হবে না। সারা বাসায় যেন ঐক্যবদ্ধ হয় এবং সকলকে নিয়ে একটা আলোকিত, একটা উন্নত বাসায় করবার জন্য আপনারা এখন থেকে কাজ শুরু করুন। বিশ্রাম নেবার সময় নেই। বাসাইলের মানুষের কাছে আপনারা দায়বদ্ধ। আপনারা কত প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন, তাই না? তাই 5 বছরে বাসাইলের মানুষ যেন মনে করে যে বাসাইলের সন্তানকে ভোট দিয়েছিলাম। আজম খান নিজে এবং তার বিএনপির সকল নেতারা বলেছেন কাজ করবেন, কাজ করেছেন। আর যদি তা না করেন, আর যদি জনগণকে ঐক্যবদ্ধ না করেন, তাহলে আগামীতে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে কিনা? আমি সেটা চাই না, আমি সেটা চাই না। আমি চাই আমার অবহেলিত বাসাইল আগামী 5 বছরে উন্নত বাসাইল উপজেলায় রূপান্তরিত হোক। সমস্ত বাসাইলের মানুষ তাদের আকাঙ্ক্ষা আমাকে দিয়ে প্রমাণ করুন। কাজ করবার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাসাইল সখীপুরকে সম্মানিত করেছেন মন্ত্রিত্ব দিয়ে, করেননি? করেছেন। বাসাইলের মানুষের, সখীপুরের মানুষের আক্ষেপ ছিল কোনদিন বাসাইল এবং সখীপুর থেকে মন্ত্রী হয়নি। কই আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সেই আক্ষেপ ঘুচাননি? ঘুচিয়েছেন। মানুষকে, বাসাইলকে, সখীপুরকে তিনি সম্মানিত করেছেন। এখন বাসাইলের সখীপুরকেও একই কথা বলেছে, বাসাইলের নেতাদের উচিত এক মুহূর্ত বসে না থেকে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, সকলকে বিএনপির পতাকা এবং সকল 6টা ইউনিয়ন আছে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা কোন দল করেন আমি জানতে চাই না, কিন্তু আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড যেন জনগণের উপকারে আসে, আপনাদের পকেট যেন ভারী না হয়, তাহলে কিন্তু জেলে যেতে হবে, পরিষ্কার বলে দিচ্ছি। আপনারা যেন উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত না হয়ে যান। ওদিন শেষ হয়ে গেছে। এটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার দল, আমাদের নেতা জনাব তারেক রহমান তার দল। এখানে লুটপাটের কোনো সুযোগ নেই, দুর্নীতির কোনো সুযোগ নেই। দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে দেব না, পরিষ্কার কথা বলতে চাই, পরিষ্কার কথা বলতে চাই। কেউ থানায় গিয়ে দালালি করবেন না। একটু আগে শুনলাম চতলবাই থেকে 2-3 জন লোক এসছে, আমার নাম নিয়ে নাকি ওই থানায় গিয়ে একজনকে গ্রেফতার করিয়ে দিয়েছেন। আরে আমি তো জানি না। আমার আল্লাহর কাছে কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার শরীরটা ভালো রাখেন। আগামী 5 বছরে আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি সহি সালামতে রাখেন, আল্লাহ যদি আমাকে নেক হায়াত দারাজ করেন, আগামী 5 বছরে বাসাইলের একটা মানুষ, সখীপুরের একটা মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে আমি লক্ষ্য রাখবো, নেতৃবৃন্দ লক্ষ্য রাখবেন। কাউকে হয়রানির শিকার হতে দেব না। আর অল্প কিছুদিনের মধ্যেই স্থানীয় সরকারের নির্বাচন আসবে, পৌর নির্বাচন, কাউন্সিলর নির্বাচন।
ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইউনিয়ন মেম্বারদের নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন। আমি আপনাদের মাধ্যমে সারা বাসাইলবাসীকে জানাতে চাই, আর সিল মারার নির্বাচন হবে না। সংসদ নির্বাচন সেটা প্রমাণ করেছে। আমাকে কি সিল মেরে এমপি বানিয়েছেন না ভোটে? হ্যাঁ, অতএব স্থানীয় সরকার নির্বাচনও ভোটে হবে, কোনো সিল হবে না। তাই আপনাদেরকে বলবো, বাসাইলবাসীকে বলবো, ভালো লোকদের নির্বাচিত করবেন। একটা কোন রকমের হুমকি ধমকির নির্বাচন হবে না। আপনারা যারা ভালো মানুষ তাদেরকে নির্বাচিত করবেন প্রত্যেকটা জায়গায়। কি পৌর মেয়র, কি পৌর কাউন্সিলর, কি উপজেলা, কি ইউনিয়ন, সকল জায়গায় আমি দেখব আপনাদেরও পরীক্ষা। কারণ ওই চেয়ারম্যান মেম্বাররা যাতে আপনাদের শাসক না হয়, সেবক হয়। আমি কিন্তু আমার নির্বাচনের জনসভাগুলোতে অনেকবার বলেছি যে এর আগে নির্বাচন হতো, এমপি হতো, মন্ত্রী হতো, সরকার হতো, শাসক হতো। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ওই ধারণাকে মুছে দিতে চাই, শাসক নয় সেবক হতে চাই। বলেছি, আজ বলি আপনাদের, শুধু আমি একা নই, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি একা নই। বর্তমান সরকার, আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার আজ দেশের শাসক নয়, দেশের সেবক হিসেবে দাঁড়িয়ে গেছে, দেশের সেবক হিসাবে আবির্ভূত হয়েছে। দেখুন, একটা ছোট্ট উদাহরণ দেই। জনাব তারেক রহমান মন্ত্রী পরিষদ গঠন করবার পর এই যে ফুলকির সাবেক চেয়ারম্যান আমাদের সভাপতি ইউনিয়নের বাবুল বলল যে তাদের ইউনিয়নে বিদ্যুতের সংকট। আমার জানা মতে এখন আর বিদ্যুতের সংকট নেই। ওটা যদি হয়ে থাকে আমি বেরিয়ে এখানে টাঙ্গাইলের এফটিএনকে ফোন করব, কেন এই সংকট হলো, কারণ এখন আর বিদ্যুতের সংকট নেই, ওটা আমি দেখব। তবে ওই চরম সংকটের সময় মাননীয় প্রধানমন্ত্রী তার দপ্তরে এসি চালাননি, চালাতে দেননি। আমরা আমাদের দপ্তরে এসি চালাইনি, চালাতে দেইনি। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী এসএসএফ চিফ একজন মেজর জেনারেল, তিনি আমাকে বললেন, স্যার আমরা দুপুর বেলা 100 টাকায় খাবার খাই। আচ্ছা বলুন, বাসাইলে কোনো দোকানে দুপুরে 100 টাকায় খাবার হয়? অন্তত 200-250 টাকা লাগে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জেনারেল সাহেব 100 টাকায় কিভাবে খাবার খান? বলে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। দেশের অর্থনীতি গত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছে। অফিসিয়ালি 28 লক্ষ, অফিসিয়াল আনঅফিসিয়াল মিলে প্রায় 40 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশটা নিঃস্ব, 100 টাকার বেশি খেতে পারবেন না। আমরা কি করি? দুপুরবেলা একটা ডিম, একটা আলু ভর্তা, একটু আলু ভর্তা, একটু ডাল দিয়ে ভাত খাই, ভালোই তো আছি, চলেই তো যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখেন, তিনি কিভাবে সেবা করছেন। এই ভগ্ন অর্থনীতিতেও তিনি পাইলট প্রজেক্ট দিয়ে ফেলেছেন ফ্যামিলি কার্ডে। এই ভগ্ন অর্থনীতিতেও তিনি পাইলট প্রজেক্ট দিয়ে ফেলেছেন কৃষক কার্ডে। একটা একটা করে প্রজেক্ট দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেন আরেকটা রূপ আমরা দেখতে পাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন তার মন্ত্রিসভার সদস্যদের বললেন, আজ বঙ্গভবনে আপনাদের দাওয়াত। মন্ত্রিসভার একজন সদস্য আমাকে বললেন যে ওই দাওয়াত পেয়ে আমরা তো খুশি,
আজকে প্রেসিডেন্ট প্রাসাদে ইচ্ছা মতো খাবো কবজি ডুবিয়ে, হ্যাঁ, গিয়ে দেখি একটা শাক আর একটা ছোট মাছ আর আলু ভর্তা ডাল। বলে আমার কিছু করার নেই, আমাকে রাষ্ট্র যে বেতন দেয়, আমাকে সারা মাস চলতে হয়, আমি এর চেয়ে বেশি খাওয়াতে পারবো না। বলে অবাক হয়ে যায়, কেউ খায় কেউ খায় না। উনি ঠিক সবার সামনে ওইটুকু দিয়েই পেট পুরে খেয়ে বললেন, জানি আপনাদের কষ্ট হবে, অভ্যেস করুন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সেই জিয়াউর রহমানের রূপ দেখতে পাচ্ছি। আর আরেকজন মানুষ যিনি আমাদের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, যিনিও সারাটা জীবন দেশকে ভালোবাসতে বাসতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দেশকে ভালোবাসতে গিয়ে তার রাজনৈতিক জীবন রাস্তাই বেশি কাটিয়েছেন। পেয়েছেন আপসহীন নেত্রীর উপাধি, পেয়েছেন গণতন্ত্রের নেত্রীর উপাধি, পেয়েছেন গণতন্ত্রের মাতার উপাধি। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বলেছিলেন একজন বাংলাদেশের মহান অভিভাবক ম্যাডাম খালেদা জিয়া, বাংলাদেশের একজন মহান অভিভাবক, তিনি ওইভাবে দেশকে ভালোবেসে গেছেন। তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান একইভাবে দেশকে তিল তিল করে সেবক হিসেবে গড়ে তুলবার চেষ্টা করছেন। তাই আমার নেতারা যদি মনে করে থাকেন এরকম ঔজ্জ্বল্যহীন একটা অনুষ্ঠান করে দায় সারবেন, না, দায় সারা হবে না। আপনাদেরকে রাস্তায় নামতে হবে, মাঠে নামতে হবে, জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী মেয়র নির্বাচনে যাতে একটা ভালো লোক নির্বাচিত হতে পারে, সেজন্য এই পৌরবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। 6টি ইউনিয়নে যাতে কোনো লুটেরা নির্বাচিত না হয়ে ভালো লোক নির্বাচিত হতে পারে, সেজন্য আপনাদেরকে মাঠে নামতে হবে, জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। মনে করবার কোনো কারণ নেই ক্ষমতায় আছি, ভালোই তো আছি, এই কলারে কলা ঝাঁকানোর দিন শেষ, সেই দিন নেই। আমি অতন্ত্র প্রহরীর মতো, দারোয়ানের মতো, সেবকের মতো আপনাদেরকে পাহারা দেব কে কি করছেন, আর জনগণের পাশে থাকবো আমি। আমার জনগণ আমাকে ভোট দিয়েছেন, একেবারে বুক বেঁধে, আশায় বুক বেঁধে ভোট দিয়েছেন। সেই জনগণই আমার নেতা, জনগণই আমার কর্তা, জনগণই আমার মালিক। আমি জনগণকে সাথে নিয়ে 5টা বছর কাটাতে চাই, জনগণের মুখে হাসি ফোটাতে চাই। জনগণ আমাকে ভোট দিয়েছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়ে জনগণকে সম্মানিত করেছেন, বাসাইল সখীপুর বাসীকে সম্মানিত করেছেন। আমার দায়িত্ব জনগণের কাজ করে জনগণের মুখে হাসি ফোটানো। আমার নেতৃবৃন্দ আমার সাথে জনগণের পাশে থাকবেন, নইলে কিন্তু হারিয়ে যাবেন। পরিষ্কার বলে দিলাম, পরিষ্কার বলে দিলাম। তাই জনগণকেও বলবো, আপনাদের মাধ্যমে বাসাইলবাসীকে বলবো, আসুন আপনারা আমরা সকলে মিলে বাসাইলটাকে গড়ে তুলি। বাসাইলের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করি। ব্রিটিশ আমলের থানা বাসাইল পরবর্তী সময়ে উপজেলা হয়েছে। ব্রিটিশ আমলে আজও বাসাইলের চেহারা দেখে কি ভগ্ন মনে হয়, কি রুগ্ন মনে হয়, তাই মনে হয় না? আর কতদিন তা দেখবে? আর কতদিন বাসাইল বঞ্চিত থাকবে? আর বাসাইল বঞ্চিত থাকবে? আর বাসাইল বঞ্চিত থাকবে না, আমরা থাকতে দেব না। কেন থাকবে? বাসাইলের মানুষ তো ঠিকই জেগে উঠেছে, ভোট দিয়ে বাসাইলের সন্তানকে এমপি বানিয়েছে। বাসাইলের মানুষকে তো সম্মানিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী
মন্ত্রিত্ব দিয়েছেন, তাহলে কেন আর বাসায় সেই তিমিরেই থাকবে? থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল ক্ষমতায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী, আমি এমপি মন্ত্রী, অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা বাসাইলটাকে, সখীপুরটাকে গড়ে তুলব, তাই না? আমার এটাই একমাত্র বাসনা, আমার এটাই একমাত্র বাসনা। কিছু চাইবার নেই। কি চাইবো? কেন চাইবো? আর কত আপনারা দেবেন আমাকে? রাষ্ট্র আর কত দেবে আমাকে? এর চেয়ে আর কি পাওয়ার আছে? জনগণের ভোটে এমপি হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়েছেন, আর কত? আর কি দেবেন বলে? বলে কিচ্ছু পাওয়ার না, যথেষ্ট পেয়েছি। এবার দেবার পালা, এবার দেবার পালা। আমার বাসায় সখীপুরবাসীকে আমি দেব, এবং দেবার জন্যেই আমি নিবেদিত প্রাণ, দেবার জন্যেই আমি নিবেদিত প্রাণ। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। নেতৃবৃন্দ, ঘরে ঘরে যান, বাসাইলবাসীকে বের করে নিয়ে আসেন আলোকিত বাসাইল গড়বার জন্য। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এটাই আপনাদের কাছে আমার ওয়াদা, আমার আপনাদের কাছে চাওয়া। আসুন সকলে মিলে বাসাইল গড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্য, আদর্শকে বাস্তবায়ন করি। আমরা যদি এভাবে বাসাইল সখীপুরকে গড়ি, সকল এমপিরা যদি সারা বাংলাদেশ গড়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের তাকে আমরা সফলভাবে স্মরণ করতে পারবো। কথা বলে দোয়া মাহফিল হবে সংক্ষিপ্ত আকারে। সেই দোয়া মাহফিলে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।